Now for the latest from মাঠের the খবরের ground, জন্য we're joined তেহরান থেকে আমাদের ইরান প্রতিনিধি মোস্তফা আফজা যাবে। মোস্তফা, মার্কিন অবরোধ এড়ানো নতুন ইরানি ট্যাঙ্কারটি সম্পর্কে কিছু বলুন। আসলে ইরানি ট্যাঙ্কারগুলো যেই প্রথমবার অবরোধ এড়াচ্ছে তা কিন্তু নয়। এমনকি অবরোধের আগেও নিষেধাজ্ঞা থাকা জাহাজগুলো খোলা সমুদ্র এবং হরমুজ প্রণালী দিয়ে তাদের গন্তব্যে, যা মূলত চীনে পৌঁছাতে সক্ষম হয়েছিল, তারা তাদের আসলে ট্রান্সপন্ডার গুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। গন্তব্য থেকে দূরে সরে গিয়ে এবং পাকিস্তান ও ভারতের উপকূল রেখা ও জলসীমার মধ্য দিয়ে অতিক্রম করে অগ্রসর হয় এবং পপে এমনকি 13 দিন পর তারা তাদের সরঞ্জামগুলো চালু করে। আর এভাবেই তারা 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 আন্তর্জাতিক ট্র্যাকারদের নজর থেকে লুকিয়ে থাকে। এভাবেই তারা অবরোধ এড়িয়ে চলে এবং ইরানি বিশেষজ্ঞরা এবং সেই সাথে পশ্চিমা বিশেষজ্ঞরা যেমনটা বলেছেন, বহু বছর ধরে ইরানিরা এটা করে আসছে এবং তারা অবরোধ ও নিষেধাজ্ঞা এড়াতে খুবই দক্ষ। তো মোস্তফা, বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী আসলে কতটা গুরুত্বপূর্ণ? আসলে হরমুজ প্রণালী এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরান দেখছে হরমুজের ওপর নিয়ন্ত্রণকে বর্তমান যুদ্ধের একটি সাফল্য হিসেবে, এবং তারা নিয়ন্ত্রণ বজায় রাখবে। আরস্য উপসাগরের কিছু দেশ আছে যারা ভিন্ন ভিন্ন পাইপলাইন পাইপলাইন রুটগুলো ব্যবহার করার চেষ্টা করছে হরমুজ প্রণালী এড়ানোর জন্য, কিন্তু সেটা সম্ভব বলে মনে হয় না, কারণ পাইপলাইনের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা কঠিন এবং সেই সাথে এতে ট্যাঙ্কারের মতো অতটা তেল নেওয়া যায় না এবং এটি অনেক বেশি ব্যয়বহুল। আর তারা যদি নতুন পাইপলাইন তৈরি করতে চায় তবে তাতে অনেক সময় লাগবে এবং অনেক টাকা খরচ হবে। মোস্তফা, ইরানের সেই 14 দফার শান্তি প্রস্তাব সম্পর্কে কি জানা যাচ্ছে? আসলে দুদিন আগে মার্কিন সূত্রগুলো উল্লেখ করেছে যে আমেরিকানদের পক্ষ থেকে পাকিস্তানের মাধ্যমে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে আমরা ইরানি সূত্র থেকে জানতে পারছি যে সেটি ছিল একটি 9 দফার প্রস্তাব, যা ইরান পাকিস্তানের মাধ্যমে একটি 14 দফার প্রস্তাব হিসাবে প্রদান করেছে এবং ইরান এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় বসে আছে। প্রস্তাবটিতে আমেরিকানদের পক্ষ থেকে 2 মাসের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যাতে ইরান রাজি হয়নি এবং বলেছে যে 30 দিনের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এবং এই প্রস্তাবটার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আমেরিকানদের পক্ষ থেকে ইরানের প্রতি ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন না চালানোর একটি নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এছাড়াও এর পাশাপাশি অর্থনৈতিক অবরোধ পুরোপুরি বন্ধ করা, ইরানের নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কোনো কথা না বলা এবং কৌশলগত হরমুজ প্রণালীতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়টি আমেরিকার কাছে ইরানের মূল প্রস্তাবের অংশ ছিল। তাহলে এখন এই পরিস্থিতিতে আঞ্চলিক মধ্যস্থতা, বিশেষ করে পাকিস্তানের ভূমিকা কি? ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা সত্যি অত্যন্ত দুরূহ একটি কাজ, কারণ উভয় পক্ষেরই অনেক অনমনীয় এবং কঠোর সব দাবি দাওয়া রয়েছে, তাই তাদের মধ্যে মধ্যস্থতা করা সত্যিই কঠিন। এখানে অনেক চড়াই উতরাই আছে, তাই পাকিস্তান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে খুবই ভালো কাজ করছে এবং তারা এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। মুস্তাফা, যুদ্ধ ইরানে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়েছে। মানুষ কিভাবে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সাথে মানিয়ে নিচ্ছে? যুদ্ধের একদম শুরু থেকেই, যেহেতু সেই সময়টি ছিল ইরানের নববর্ষ বা নওরোজের উৎসবের সময়, তাই ইরান সরকার আগে থেকেই অন্তত 2 মাসের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মজুদ রাখার বিশেষ প্রস্তুতি নিয়েছিল। তবে সেই নির্ধারিত 2 মাস সময় পার হয়ে যাওয়ার পর থেকেই বাজারের বিভিন্ন জিনিসপত্রের দাম আগের চেয়ে কিছুটা বেড়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায় যে বর্তমানে কিছু নির্দিষ্ট নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে আমাদের আগের চেয়ে প্রায় 20% মতো বেশি খরচ করতে হচ্ছে। সাধারণ মানুষজন কিছুটা হিমশিম খেয়ে যাচ্ছেন, কিন্তু যুদ্ধ আরো দীর্ঘায়িত হলে জীবনযাত্রার ব্যয় আরো অনেক বেড়ে যাবে, কারণ আমরা সমুদ্র পথে আমাদের বেশিরভাগ প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানি করে থাকি।
তবে বর্তমান পরিস্থিতিতে সরকার পাকিস্তান, ইরাক, তুরস্ক এবং রাশিয়ার মতো দেশগুলোর মধ্য দিয়ে নতুন নতুন রুট বা বাণিজ্যিক করিডোর সম্প্রসারণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই তারা বিদ্যমান এই কঠিন পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। কিন্তু সমুদ্রপথে শিপিং রুটের যে সহজ বিকল্প, সেটি এই স্থলপথগুলো কোনোভাবেই পুরোপুরি হতে